তো আমি দেখলাম ভূতমুখী, যেটা বিএমএস এর তরফ থেকে এসছে, উন্মেষদার কাজ। এবং আমরা এখন ভূতমুখী নিয়ে একটুখানি ডিসকাশন করব। যারা সিনেমাটা দেখোনি তাদেরকে আমি বলবো যে এই ডিসকাশনের মধ্যে কিন্তু স্পয়লার আছে। যারা সিনেমাটা দেখোনি তাদেরকে আমি রেকমেন্ড করবো যে সিনেমাটা 28 মিনিটের মতো, তোমরা সিনেমাটা দেখে নাও, তারপরে ভিডিওটা দেখো। আর যারা সিনেমাটা দেখেছো তারা তো স্পয়লারে তাদের কোনো রকম অসুবিধা হবে না। নাও, প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে কি যে এই সিনেমার থিম নিয়ে বা এই সিনেমাতে যা দেখানো হয়েছে সেগুলো নিয়ে আমার কিছু বক্তব্য আছে, যেটার সাথে অনেকে এগ্রি নাও করতে পারো। কিন্তু সিনেমাটা কিন্তু একটা দুর্দান্ত সুন্দর একটা ফিল্ম হয়েছে। আমি যদি সিনেমার থিম, সিনেমার আইডিওলজি বা সিনেমাতে কি জিনিস এক্সপ্লোর করা হয় সেগুলো আমি যদি বাদ দিয়ে রাখি, তাহলে এই সিনেমাটা স্ট্রাকচার যেটা থাকে যে বেসিক্যালি এটা একটা কাইন্ড অফ হরর কমেডি ফিল্ম, নামটাও ভূতমুখী। এবার যারা সিনেমাটা দেখেছো তারা বুঝতে পারবে যে হরর বলতে আমি কোনটার কথা বলছি। এখানে কোনো ভূত প্রেত নেই, শুধুমাত্র নামে কিন্তু ভূত আছে। আর কমেডি কেন বললাম সেটার উত্তর সিনেমার প্রথম 2 মিনিটের মধ্যে আছে। যে উন্মেষ দে একটা ভূত, এবং ভূতদের নিয়ে সে এমন এমন কিছু কোয়েশ্চেন তোমার মাথার মধ্যে সেট করে দেবে ওই ওপেনিং সিনের মধ্যে, তার মনোলগটার মধ্যে, যে তুমি সেটা নিয়ে ভাববে এবং তোমার হাসি পাবে যে রিয়েলি ভূতদেরকে নিয়ে এই অ্যাঙ্গেলে কেউ ভাবেনি আর এই প্রশ্ন আগে কেউ তোলেনি। না, হরর কমেডি নিয়ে আজকাল তো প্রচুর কথা হয়, স্ত্রী 2 হোক, বা আমি মনে করি যে আমাদের এখানে ইউটিউবের স্পেসে ভালো হরর কমেডি কিন্তু অরিজিৎ দা অনেক আগেই বানিয়েছিল। সেটা রেস্ট ইন প্রেম সিজন 1 সিজন 2 যারা দেখেছো তারা মোটামুটি এগ্রি করবে। আমরা ভূতমুখীতে যদি আসি, সিনেমাটার শুরুতেই ভয়েস ওভারের সঙ্গে সঙ্গে মনোলগ আর মন্টাজ ফিল্ম মেকিং দিয়ে কলকাতা শহরের বিশ্ববিখ্যাত কিছু কিছু জায়গা দেখানো হয়। নন্দনের সামনে থেকে শুরু করে প্রিন্সেপ ঘাট, যে জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগে। ক্যামেরার কাজ খুব সুন্দর এবং এডিট অত্যন্ত স্মুথ। কিন্তু 2 মিনিটের পর থেকেই অ্যাকচুয়াল সিনেমাটা গিয়ে আরম্ভ হয়, যেটা হচ্ছে কি এই সিনেমার হরর পার্ট। এখানে জাত পাত জিনিসপত্র দেখানো তো হয়েছেই। একটা ডোমের ছেলে, সে একটা উচ্চ বর্ণের মেয়ের প্রেমে পড়েছে। এবং সিমিলার একটা সিনেমা আমি যেটা নিয়ে ইন্ডিপেন্ডেন্স ডের দিন আমি কথা বলেছিলাম, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বা ওরকম কিছু একটা নাম ছিল, ওই সিনেমাটা কিন্তু এইরকম থিমের ওপরেই ছিল যে একটা মুসলিম ছেলের সাথে বোধহয় একটা হিন্দু মেয়ের প্রেম, বা একটা মুসলিম মেয়ের সাথে হিন্দু ছেলের প্রেম। এবং সিনেমাটা একটা সময় পরে গিয়ে রিয়েলাইজ করা গেছিল যে এরা কেউ বেঁচে নেই, এরা অনেক আগেই মরে গেছে, এদের আত্মা জাস্ট কথা বলছে। তো এই আগের যে সিনেমাটা, সেই সিনেমাটা আমাকে অসম্ভব ধাক্কা দিয়েছিল, ঠিক আছে। এবং ওই সিনেমাতে কিছু লং টেক শট রয়েছে, ওয়াইড অ্যাঙ্গেল কিছু শট ছিল। রাস্তা দিয়ে দৌড়াচ্ছে ছেলেটা, একদিক দিয়ে দৌড়াচ্ছে, মেয়েটা আরেক দিক দিয়ে দৌড়াচ্ছে। তো খুব হন্টিং একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল ওই সিনেমাটা দেখে। সিনেমাটা কেউ চাইলে পর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, প্লিজ চেক আউট করতে পারো। ভূতমুখীও কাইন্ড অফ সিমিলার একটা রুট নেবে কি নেবে না এই প্রশ্ন আমার মনের মধ্যে বারবার চলছিল। এবং একদম লাস্টে গিয়ে ওই রকমই একটা টুইস্ট আসে, এবং ওই টুইস্টটা, ওই মৃত্যুর যে দৃশ্যটা, ওটা মধ্যে এমন একটা নিষ্ঠুরতা রয়েছে। এবং তারপরেই উন্মেষ দা হাসি মুখে বসে আছে, ঠিক আছে, নতুন সদ্য ভূতের সঙ্গে, ঠিক আছে, আমাদের সিনেমার হিরো। আমার না লিটারালি মনে হচ্ছিল যে পর্দার মধ্যে ঢুকে উন্মেষ দার কলারটা ধরে বলি, এ ভাই তুমি এরকম ভাবে ট্র্যাজেডি কেন দেখাও? ট্র্যাজেডি এমন একটা জিনিস যেটা দেখাতে কিন্তু দম লাগে এবং আর্টের প্রপার সেন্স লাগে। সেটা এই ফিল্মের ক্রিয়েটারদের যথেষ্ট ভাবেই রয়েছে। এবং সিনেমাটা একদম ক্লাইম্যাক্স পয়েন্টে গিয়ে ট্র্যাজেডি যখন হবে, তোমার বুকে কিন্তু একটা ধাক্কা লাগবে। নাও, এই ধাক্কাটা আমি অনেক আগে থেকেই গেস করতে পারছিলাম যে এরকমই কিছু হবে, কারণ উন্মেষ দা আগের সিনেমাতেও এরকমই জিনিসপত্র রেখেছিল। কিন্তু ওখানে একটা টুইস্ট ছিল, ওরা যে অ্যাকচুয়ালি মরে গেছে এবং ওদের আত্মা জাস্ট কথা বলছে, এটা তুমি পরে রিয়েলাইজ করতে পারো। এখানে তুমি সেটা আগেই তুমি গেস করতে পারো যে কি হতে চলেছে। উন্মেষ দা একজন কমিউনিস্ট মানুষ, ঠিক আছে, এবং কমিউনিস্টদের নিয়ে এখানে হালকা একটা পোকিং রয়েছে যে বিধানসভাতে এখনো অব্দি সিট পাচ্ছে না, তাই দেখে খুব দুঃখ হয়। ওই সিনটা এত ছোট্টভাবে আসে, ব্রিলিয়েন্ট একটা সিন, বাট তোমার মন ছুঁয়ে দিয়ে বেরিয়ে যাবে। আমি কিন্তু কমিউনিস্ট আইডিওলজির নই, না তো আমি রাইট উইং, না তো আমি লেফট উইং। আমি আমাদের দেশের বা অ্যাকচুয়ালি আমি কোনো পলিটিক্যাল আইডিওলজিতে আমি বিশ্বাস করি না, ওকে, এটা আমি প্রথমে ক্লিয়ার করে দিলাম। নাও দ্য থিং ইজ, এই সিনেমার মধ্যে একটা ছোট্ট সিন আছে, এই যে জাত পাত কাস্টের যে ব্যাপার। ডোমের ছেলে, তো ডোমের ছেলে একটা স্কুলে চাকরি করে, সেখানে অন্য টিচারদেরকে ভালো কাপে খেতে দেওয়া হয়, কিন্তু ডোমের ছেলেকে স্টিলের কাপে বললাম, আমার উচ্চারণ, স্টিলের কাপে খেতে দেওয়া হয়। সিনটা এত ছোট্ট এবং
এত হুট করে, লাইক তুমি ব্লিঙ্ক করলে পরে তুমি মিস করতে পারো, এত সুন্দর বেরিয়ে যায়। এবং এই ছোট ছোট জিনিসগুলো না গ্রেট ফিল্ম মেকিং এর অ্যাকচুয়ালি পরিচয়, যে তুমি মানুষকে নাড়া দিতে পারছো কতটা অল্প সময়ের মধ্যে। একটা হার্ড হিট জাস্ট করেই তুমি বেরিয়ে গেলে, তুমি ওখানে দাঁড়িয়ে তুমি দুঃখ মানাচ্ছ না, ইউ মুভ অন। সিনেমাটা একটা ডায়ালগ হেভি একটা ফিল্ম, যেখানে চরিত্ররা নিজেদের মধ্যে কথা বলে। বিশেষ করে ছেলেটা আর মেয়েটা, তারা পালিয়ে যাচ্ছে, মেয়েটার মনের মধ্যে ডাউট হচ্ছে, ছেলেটার সেটা দেখে ইনসিকিউরিটি হচ্ছে এবং তাদের মধ্যে কথা হচ্ছে। এই ছেলেটির চরিত্রে যে অভিনয় করেছে তাকে আমি রিসেন্টলি তালমার সেপাই, তালমার রোমিও জুলিয়েটে তাকে আমি দেখেছি, এবং তাকে আমি ওই হইচইয়ের ওই অ্যাবিউসিভ হাজবেন্ডের সিরিজটা না, ওই একটা ছিল যেখানে কলেজের প্রফেসর এক্সপ্লয়েট মতো করে, আমি এদিকে দিয়ে দিচ্ছি বুঝতে পারবে। এখানেও সে মেন হিরো বা প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট যাই হোক, তার বন্ধুর চরিত্রে ছিল। তো এই যে ছেলেটি, এর অ্যাক্টিং এর মধ্যে না এমন একটা ব্যাপার আছে যেটা তোমাকে হুক করে রাখবে এবং খুব নেক্সট ডোর বয় মার্ক একটা ফিল হয়। এবং তার হেয়ার স্টাইলটা, আমি এটা মজা করছি না, অনেকটা ফাহাদ ফাজিলের মতো, ঠিক আছে। এবং আমি এই ছেলেটির প্রোফাইল চেক করে দেখলাম সে নিজেও ফাহাদ ফাজিলের ফ্যান। নাও আমাদের বাংলাতে এরকম ট্যালেন্ট প্রচুর রয়েছে যাদের বড় এক্সপোজারের দরকার, সেটা তারা কবে পাবে আমি সত্যিই জানি না, কিন্তু তারা যেই সুযোগগুলো পাচ্ছে তারা কিন্তু তাদের ক্যালমা কিন্তু দেখাচ্ছে, তাদের ক্যাপাবিলিটি, তাদের স্কিল কিন্তু প্রপারলি শো করছে। তালমার রোমিও জুলিয়েটে এই যখন অভিনয় করেছিল, এই চরিত্রটাকে ভালো করে লেখা হয়নি, কিন্তু স্টিল সে যেভাবে ডায়লগ ডেলিভারি করে, যেভাবে সে ফ্রাস্ট্রেশন ব্যাপারটা সে শো করে, একটা খুব গুরুত্বপূর্ণ সিন ছিল তার থেকে ইনফরমেশন একটা হয়ে যাবে লিক, ভালো অভিনয় করে ছেলেটি। এখানেও সে খুব ভালো অভিনয় করেছে। এবার এখানে তার দিকেই বেশি ফোকাস, উন্মেশদাকে শুধুমাত্র শুরুতে একটা সিনে আর লাস্টের একটা সিনে আমরা দেখতে পাই। তো ছেলেটির অভিনয় খুব সুন্দর। যে মেয়েটি অভিনয় করেছে তাকে আমি উন্মেশদার কাজে আগেও বোধহয় দেখেছি, তার কাজও বেশ ভালো। এবং একটা জায়গা আছে, তার ডাউট হচ্ছে সে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করছে, তার যে ডাউটটা হচ্ছে তখন ছেলেটি খুব রাগ করছে, ছেলেটিও ইনসিকিউরিটিতে ভুগছে যে আমরা পালাচ্ছি একসঙ্গে থাকবো বলে তুমি এরকম কেন করছো। এবার ছেলেটির যে ইনসিকিউরিটি সেটা খুব জেনুইন রিজন, সে রিজেকশন প্রত্যাখ্যান পেয়ে এসছে চিরকাল। আজকে মেয়েটি যদি ভয় পেয়ে ওকে ছেড়ে যদি চলে যায় তাহলে ও আরো প্রবলেমের মধ্যে পড়বে। প্রবলেমের থেকেও বড় কথা, ও চায় না যে মেয়েটি ওকে ছেড়ে যাক, কিন্তু ওর নিজের ওই ইনসিকিউরিটি গুলো রয়েছে এবং ও মেয়েটাকে ওখানে কাইন্ড অফ বোঝাবে যে তোমার বাড়ির কি পরিস্থিতি, যেই বাড়িতে তোমার জন্মের পরে লোকজন দুঃখ পালন করেছে, তোমার ভাইয়ের জন্মের পরে আবার লোকে খুশি হয়েছে, যেই বাড়িতে তুমি ঠিক করে খেতে পারো না, তোমার কোনো স্বাধীনতা নেই, তোমার একটা ভাই আছে যে কাইন্ড অফ দিদিদের সাথে কেউ কথা বললে তাকে গিয়ে ধরে ঠ্যাঙায়, সেখানে তোমার কি গুরুত্ব আছে। এই সমস্ত যে সিনগুলো না, এই সিনগুলো এমন একটা জায়গায় গিয়ে হিট করে যে এই যে অনার কিলিং, আজকাল অনার কিলিং এর নিউজ কম আসে কিন্তু একটা সময় তো প্রচুর হয়েছে, এখনো হয়তো অনেক জায়গায় হয়, আমরা খবর পাই না, মিডিয়া তো পুরোপুরি বিক্রি হয়ে গেছে, আমরা খবর পাই না। এই অনার কিলিং, জাতপাত, শ্রেণী বিভেদ, এই সমস্ত কিছু এই সিনেমার মধ্যে সুন্দর একটা প্যাকেজের মধ্যে করে কিন্তু পরিবেশন করা হয়েছে, যার মধ্যে শিল্প ব্যাপারটা কিন্তু ইনট্যাক্ট। কিন্তু এইখানে গিয়ে হচ্ছে আমার প্রবলেম, যে এই কমিউনিস্ট আইডিওলজির মধ্যে হালকা একটা প্রোপাগান্ডা রয়েছে। আজকে কত এসসি এসটির সুযোগ সুবিধা সংরক্ষণের জন্য জেনারেল ছেলেদেরকে কত জিনিসপত্র ফেস করতে হয়, এগুলো নিয়ে কি সিনেমা বানানো যায় না? আমি এসসি এসটিদের যন্ত্রণাকে আমি ছোট করছি না, আমার সে সাহস পর্যন্ত নেই, কিন্তু ওই দিকটা যেরকম সত্যি এই দিকটাও তো সত্যি। দেখো আমি জানি এটা ফিল্ম মেকিং, উন্মেশদা নিজের আইডিওলজি সেটারই একটা মানে বহিঃপ্রকাশ আমরা এখানে দেখতে পাই। তার আগের সিনেমাটা ছিল একটা হিন্দু মুসলিম ছেলেমেয়ের প্রেমের মধ্যে কি প্রবলেম, এইটা হচ্ছে কি যে জাতপাত প্রেম বিয়ের মধ্যে কি প্রবলেম। এখানে আবার রিভেঞ্জের অ্যাঙ্গেল রয়েছে, ছেলেটা অ্যাকচুয়ালি প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করছিল উচ্চ বর্ণের একটা মেয়েকে। তো কোথাও গিয়ে মনে হলো আমার যে একটুখানি একদিক ঘেঁষা কাজ হয়ে যাচ্ছে। কমিউনিস্ট আইডিওলজি তো আছেই, তার সঙ্গে বারবার যেন আমরা এক পেশে একই দিকে যন্ত্রণার কথা যেন শুনতে পাচ্ছি, অন্য দিকেও তো কিছু থাকতে পারে। আমি উন্মেশদার উপর আমার ভরসা আছে, আই হোপ সে হয়তো এই অন্যান্য থিম এই যেগুলো আমি বলছি সেগুলো ইন ফিউচার তার কোনো সিনেমাতে সে এক্সপ্লোর অবশ্যই করবে। বাট এই সিনেমাটা দেখতে গিয়ে আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে ইউনো হোয়াট, এসসি এসটিদের জন্য অনেক লোক কথা বলে, এসটি এসটিদের জন্য অনেক লোক কথা বলে, তাদের যন্ত্রণা খুব রিয়েল। জেনারেলদের জন্য এবার কেউ কেউ কথাবার্তা বলুক একটু, বা উচ্চ বর্ণের ছেলে, ব্রাহ্মণ পরিবারের ছেলে কিন্তু খুব গরিব, তার একটা চাকরির দরকার, তাদেরকে নিয়েও এবার কেউ কথাবার্তা বলুক, তাদেরকে নিয়েও হার্ড হিটিং সিনেমা হোক। এবং
উন্মেষদার মতো ক্রিয়েটারের হাত থেকেই দেখতে চাই। দেখো, তার আইডিওলজিতে আমি অ্যালাইন্ড না হতে পারি, তার আইডিওলজিতে আমি বিশ্বাস না করতে পারি, বাট সিনেমাটা যত যত্নের সঙ্গে বানানো হয়েছে, যেই রকম ভাবে ছোট ছোট মোমেন্ট তৈরি করা হয়েছে, যেই রকম ভাবে ইমোশন ইভোক করার জন্য যে সিনগুলোকে এমন ভাবে সাজানো হয়েছে যেটা প্রপারলি তোমার ইমোশনাল কর্ডে গিয়ে হিট করে, সেটাকে তোমায় প্রশংসা করতেই হবে। এবং লাস্টের ওই মৃত্যু দৃশ্যটার মধ্যে যে যন্ত্রণাটা রয়েছে, আই ক্যান ফিল দ্যাট ভেরি লাইক, মানে আমি এক্সপেক্ট করছিলাম, আমি গেসও করতে পারছিলাম, স্টিল ওই মোমেন্টটা যখন আসে আমি সিনেমাটা পজ করি, আবার ট্র্যাজেডি। আমি দুঃখ পাচ্ছি, আমি বিরক্ত হচ্ছি না। এটা অনেকে ভাবলে যেটা বিরক্তি এক্সপ্রেশন, না, আমি দুঃখ পাচ্ছি, আমার খারাপও লাগছে, আবার কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে ট্র্যাজেডি এগেইন। কিন্তু আগের ফিল্মটা বেশি ভালো ছিল, ওটা আমার বেশি ভালো লেগেছিল। ঠিক আছে, ওটার টুইস্টটা ভাই আলাদাই। মানে আমি যখন ওটার টুইস্টটা যখন বুঝতে পারছি না যে এবারে টুইস্টটা আসতে যাচ্ছে, ভাই আমার ফেটে গেছিল। এই সিনেমাটাতে মৃত্যুটা হওয়ার সময় আমার ফাটে, বিকজ সিনটা এমন ভাবে রাখা হয়েছে, টপ শট, এদিক থেকে বন্দুকটা প্রথমে জ্যাম হয়ে গেল, তারপর গুলিটা চললো, আর তারপর ভাইটার কল এলো। দেখো, আমিও কারুর ভাই, আমি বিশ্বাসই করতে পারি না যে এরকম ভাই এক্সিস্ট করে, বাট এরকম ভাই এক্সিস্ট করে দুনিয়াতে। অনার কিলিং যারা করে সাধারণত বাড়ির দাদা বা ভাইরাই করে, ঠিক আছে, বাবাদের মদত থাকে, দাদা বা ভাইরাই করে। আমি জানি না তারা কিরকম। আমি লাস্ট এই অনার কিলিং নিয়ে ওই NH10 আমি দেখেছিলাম, এতটাই ডিস্টার্বিং একটা সাবজেক্ট না যে আমার এটা নিয়ে দেখতে ইচ্ছা করে না। ঠিক আছে, ওকে, ভাই বোনের সম্পর্ক খুব পবিত্র হয়। বোনরা দেয় যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। আর ভাইরা হচ্ছে গিয়ে যে বোনের বিপদে জম যদি আসে তো কাটা তুলে চোখে ঢুকিয়ে দেবে। সেখানে অনার কিলিং এ যেখানে ভাই বোনের সুপারি দিচ্ছে যে বোনটাকেও মেরে দে, প্রথমে তো ছেলেটাকে মারবে, তারপর মেয়েটাকেও মেরে দেওয়ার সময় বলছে যে বোনটাকেও মেরে দে, ওর সৎকারের ব্যবস্থা আমাদের বাড়িতে অলরেডি হয়ে গেছে। আমি আবার তখন ভয় পাচ্ছিলাম কোনো ধর্ষণের সিন না যেন দেখায়, কিন্তু স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যায়, গুলির শব্দ শুনতে পাই, এবং আমি ফোনটা বন্ধ করে ভাবি যে ভাই এবং আমি এই সিনেমাটা দেখার পরেই আমি উন্মেষদাকে না মেসেজ করি, উন্মেষদা দেখে এবং আমাকে রিপ্লাই করেনি। আমি কি ভাই কেন রিপ্লাই করবে, বাট দ্য ফিল্ম সার্ভস ইটস পারপাস বিউটিফুলি। ইমোশন ইভোক করে, হার্টও করে, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে এই আইডিওলজির উপর কাজকর্ম আগেও হচ্ছে, এবার একটুখানি অন্য দিক এক্সপ্লোর করা উচিত। ওকে, না, এটাই ছিল আমার ভূতমুখী সিনেমা নিয়ে ডিসকাশন। উন্মেষদা মোটামুটি যদি ভালো মতো সুযোগ যদি পায়, বড় প্ল্যাটফর্মের সুযোগ যদি পায়, আমি বিশ্বাস করি উন্মেষদা, অরিজিৎ দা, এরা কিন্তু বাংলা সিনেমাতে নবজাগরণ, বিপ্লব কিন্তু আনতে পারে। আই ট্রুলি বিলিভ দ্যাট। ওকে, তো চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।